এরপর যেটা আছে সেটা হচ্ছে কার্য আর তাপের সম্পর্ক। এটা কীরকম বলছে যে এটা জুলের সূত্র নামে পরিচিত একটা সূত্র আছে, যেখানে বলা হয় কি যে কার্যকে সম্পূর্ণরূপে তাপে এবং তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করা সম্ভব। ঠিক আছে, এখানে যেটা বলছে সেটা হচ্ছে, একটু বলি, জুলের সূত্র বলছে কার্যকে পুরোপুরিভাবে তাপে রূপান্তরিত করা হলে কৃতকার্য এবং রূপান্তরিত তাপ পরস্পরের কী হবে, সমানুপাতিক হবে। তার মানে যেটা বলতে চাইছি, আমরা যদি কার্যকে ডাব্লিউ এবং তাপকে এইচ দিয়ে প্রকাশ করি, তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ হবে। ঠিক আছে, এখানে এইটা হচ্ছে কৃতকার্য আর এটা হচ্ছে তাপ। ঠিক আছে, তাহলে তাপকে সম্পূর্ণরূপে কার্যে রূপান্তরিত করলে কৃতকার্যটা তাপের সাথে সমানুপাতি হবে। এবার এই সমানুপাতি চিহ্ন সরিয়ে আমরা যদি একটা ইকুয়াল টু সাইন দিই, তাহলে আমাকে একটা কনস্ট্যান্ট দিতে হবে, দ্যাট ইজ কল্ড এই জে। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে ধ্রুবক, যাকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। তাহলে এটা যদি এইটাকে যদি আমাকে সংজ্ঞা দিতে হয়, তাহলে কি হবে, দেখো এইচ ইকুয়ালস টু যদি 1 হয়, তাহলে ডাব্লিউ সমান জে। ঠিক আছে, তাহলে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হবে, সেটাকে আমরা কি বলবো, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এবং একটা জিনিস দেখো, যে এটা আমরা সংজ্ঞা বললাম যে একক পরিমাণ তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কার্য করতে হয়, তাকে আমরা তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বলছি। এবার চলে আসি এককটা দেখাতে গেলে আমরা যেটা করব, জে ইকুয়ালস টু ডাব্লিউ বাই এইচ হচ্ছে। ঠিক আছে, বেশ। এবার সিজিএস পদ্ধতিতে দেখি, সিজিএস পদ্ধতিতে যেটা হয় সেটা হচ্ছে ডাব্লিউর একক হচ্ছে তোমার আর্ক, এবং এইচ মানে তাপের যা একক সেটা হচ্ছে ক্যালোরি। ঠিক আছে, তো সিজিএস পদ্ধতিতে এর একক হবে আর্ক পার ক্যালোরি। ঠিক আছে, এবং এসআই পদ্ধতিতে এর একক হবে, কার্যের একক হচ্ছে জুল, তাপের একক হচ্ছে জুল। তো এসআই পদ্ধতিতে এর কিন্তু কোনো একক নেই। ঠিক আছে, একক নেই, এবং এটার মানটা হয়ে যায় তোমার 1। ঠিক আছে, আর একটা জিনিস, সেটা হচ্ছে একটা ব্যবহারিক একক আছে যেটাকে আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে তোমার জুল পার ক্যালোরি। এটা হচ্ছে আমার ব্যবহারিক একক। জের যে মান, সেই মানটা আমরা এখানে বলি, জের মান হচ্ছে তোমার জে ইকুয়ালস টু 4.2 জুল পার ক্যালোরি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মান এসআই মানে ব্যবহারিক পদ্ধতিতে। ঠিক আছে, এমকেএস পদ্ধতিতেও অনেক সময় এটাকে আমরা বলে দিই যে জুল পার ক্যালোরি, এবং সিজিএস পদ্ধতিতে হতে গেলে কি করতে হবে, জুলটাকে আর্গে কনভার্ট করতে হবে। তাহলে সিজিএস পদ্ধতিতেই এর মানটা হয়ে যাবে 4.2 ইন্টু 10⁻7 আর্গ পার ক্যালোরি। ঠিক আছে, তো এটা হয়ে গেল তোমার কার্য আর তাপের তুল্যতা বা সম্পর্ক। এতক্ষণ অবধি আমরা যে তাপ নিয়ে কাজ করলাম সেটা হচ্ছে বোধগম্য তাপ। যে তাপ দেওয়ার ফলে বস্তুর কী হচ্ছিল, তাপমাত্রার পরিবর্তন হচ্ছিল। এখন আমরা যে তাপটা নিয়ে পড়বো সেটা হচ্ছে লীন তাপ। এটা কখন হয়, যখন অবস্থার পরিবর্তন ঘটে। আগেরটাতে কী হচ্ছিল, উষ্ণতার পরিবর্তন হচ্ছিল, এবং সেটাকে আমরা বোধগম্য তাপ বলছিলাম। ঠিক আছে, এখানে কি হচ্ছে, একটা বস্তু আছে, ধরে নিয়ে একটা কঠিন বস্তু। ঠিক আছে, এই কঠিন বস্তুটাকে আমরা যখন তাপ দেব, ঠিক আছে, এটাতে আমরা যখন তাপ দেব, তখন সেটা কি করবে, সেটা গলে তরলে পরিণত হবে। ঠিক আছে, তরলে পরিণত হবে, কঠিন পদার্থটা গলে তরলে পরিণত হবে। ঠিক আছে, এবং এই ক্ষেত্রে যে তাপের প্রয়োগ ঘটবে সেটা হবে তোমার লীন তাপ। ঠিক আছে, তাহলে লীন তাপ কী করে, অবস্থার পরিবর্তন ঘটায়।
এবং সিমিলার ওয়েতে যদি আমরা তরলটাকে বাষ্পে পরিণত করে দিই, ঠিক আছে, কিছু বাষ্পে পরিণত করি, এটা ধরো বাষ্প, তাহলে সেখানে আবার কি হচ্ছে, তরল থেকে বাষ্পীয় গ্যাসীয় অবস্থা, কঠিন, তরল, গ্যাস, তিনটে অবস্থা। তো সেই বাষ্পীয় অবস্থায় যদি যেতে হয় তাহলে আবার আমাকে কি করতে হবে, আবার লীন তাপ হবে। এবং এই তাপগুলো তোমরা এর আগের ক্লাসে পড়েছো, তোমরা জানো এটা হচ্ছে কঠিনীভবনের লীন তাপ, এটা হচ্ছে গলনের লীন তাপ, কঠিন থেকে গলে তরলে পরিণত হচ্ছে, এটা গলনের লীন তাপ। এটা হচ্ছে বাষ্পীভবনের লীন তাপ, তরল থেকে বাষ্প হচ্ছে। যদি উল্টোটা বলি, বাষ্পীভবনের উল্টো হচ্ছে ঘনীভবন, এটা হচ্ছে ঘনীভবনের লীন তাপ। এবং তরলটাকে যখন কঠিন করছি তখন সেটা হচ্ছে কঠিনীভবনের লীন তাপ। তাহলে 4 রকমের লীন তাপ আমাকে পড়তে হবে, তোমরা সংজ্ঞা পড়বে, ঠিক আছে। আমরা এখানে একটা জিনিস নতুন করব, সেটা হচ্ছে আমরা লীন তাপকে লেখচিত্রের সাহায্যে একটুখানি ব্যাখ্যা করার বা বোঝার চেষ্টা করব। কী রকম ব্যাপার, আমরা বাঁ দিকে গ্রাফে উষ্ণতা এবং ডান দিকে আমরা সময় প্লট করছি। এটা অতটা ইম্পর্টেন্ট না, আমার এইটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, উষ্ণতা। তো আমরা দু রকম করব, একটা হচ্ছে প্রথমে কঠিন অবস্থা থেকে বাষ্প অবধি যাব এবং আবার বাষ্প থেকে একটা কঠিন অবস্থা অবধি যাব, ঠিক আছে। তো বুঝতেই পারছি যে একটা কঠিন অবস্থা যখন, তখন সেটার টেম্পারেচার অনেক কম হবে, ঠিক আছে, সেটা টেম্পারেচার কম হবে, ঠিক আছে। তো আমরা কি করব, ধরে নিচ্ছি একটা নির্দিষ্ট টেম্পারেচার থেকে এখানে শুরু করি, সেটা হচ্ছে এই অবস্থা থেকে শুরু করি, এটাকে আমরা T1 বলি, T1 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে আমার কি ছিল, কঠিন পদার্থটার উষ্ণতা ছিল, ঠিক আছে। যখন আমার এটা কঠিন অবস্থাটা, আমি এটাকে একটা উদাহরণের সাহায্যে বলি, তাহলে আরও বেটার বোঝা যাবে। ধরো আমরা কি করছি, -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার একটা বরফের কথা চিন্তা করছি। সেই বরফটাকে আমাকে কি করতে হবে, ফাইনাল আমাকে যে জায়গায় নিয়ে যেতে হবে সেটা হচ্ছে 110 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে পরিণত করতে হবে, ঠিক আছে, -10 থেকে 110। তো আমরা কি করব, ফার্স্টে -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফকে ফার্স্টে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের উষ্ণতার বরফ করব, ঠিক আছে। এখানে কি হচ্ছে দেখো, এখানে উষ্ণতার পরিবর্তন ঘটছে, -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রি হচ্ছে, তাই টেম্পারেচার কি হচ্ছে, আস্তে আস্তে বাড়ছে। আমরা তাপ দিচ্ছি, তাহলে কি হবে, এই যে তাপ দেওয়ার ফলে কি হলো, উষ্ণতাটা বাড়লো, ঠিক আছে, উষ্ণতা বেড়েছে খানিকটা। এরপরে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত করব, উষ্ণতার জল। এইটা একটু ভালো করে বুঝতে হবে কি করলাম, দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রিই থাকলো, এটাই হচ্ছে তোমার লীন তাপ। যখন আমাদের অবস্থার পরিবর্তন হয় তখন কিন্তু উষ্ণতার পরিবর্তন ঘটে না। সেই জন্য দেখো আমার এখানে বরফ থেকে জল হয়েছে, কিন্তু টেম্পারেচারটা সেম আছে। এখানে দেখো বরফ থেকে বরফই ছিল, টেম্পারেচারটা চেঞ্জ হয়েছিল। এইখানটা যখন পরিবর্তন হচ্ছে তখন বোধগম্য তাপ, এইখানটা যখন পরিবর্তন ঘটছে তখন হচ্ছে লীন তাপ, ঠিক আছে। তাহলে এটা হলো 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল হলো, তাহলে উষ্ণতার কিন্তু পরিবর্তন ঘটলো না। সেই জন্য এই উষ্ণতাটা এরকম এক্স অক্ষের সমান্তরাল থাকবে, এই যে উষ্ণতাটা এইখানেও যায় এইখানেও তাই। এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, এটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, বোঝা গেল, বেশ। এরপর হচ্ছে তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জলটাকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে পরিণত করব। তাহলে আবার দেখো এখানে জল থেকে জল, তাহলে অবস্থার পরিবর্তন হয়নি, উষ্ণতার পরিবর্তন হয়েছে। উষ্ণতার যখন পরিবর্তন হয়েছে তখন আমরা আবার উষ্ণতার পরিবর্তন করব, এই করলাম। ধরে নিচ্ছি এখানটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, এটা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, ঠিক আছে। তাহলে উষ্ণতার পরিবর্তন হয়েছে, সেজন্য চেঞ্জ হলো, ঠিক আছে। এরপরে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কি করব, বাষ্পে পরিণত করব। আবার দেখো এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকলো, জলটা বাষ্প হলো, ঠিক আছে। তাহলে আমার অবস্থার পরিবর্তন হলো, উষ্ণতার কিন্তু কোনো পরিবর্তন হলো না। তাহলে আবার এইখানটা আমার উষ্ণতাটা কি থাকবে,
এক্স অক্ষের সমান্তরাল, এখানটা আমার কনস্ট্যান্ট থেকে যাবে। ঠিক আছে, এই উষ্ণতায় এখানেও থাকবে, এখানেও থাকবে। বেশ হয়ে গেল। এইবার আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পটাকে 110 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পে পরিণত করছি। ঠিক আছে, তাহলে এখানে আবার আমার টেম্পারেচার খানিকটা বাড়বে, বেশি বাড়বে না, খানিকটা বাড়বে। ঠিক আছে, তাহলে কোনটা কি একবার দেখে নিই। এইটা হচ্ছে তোমার -10 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, এইটা তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের বরফ, এইটা তোমার 0 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, এইটা তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল, এইখানটা হয়ে যাচ্ছে তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প, এবং এইখানটা হয়ে যাচ্ছে 110 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্প। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইখানটা তোমার কি হচ্ছে, বোধগম্য তাপ, এখানটা হয়ে যাচ্ছে লীন তাপ। এটা কি লীন তাপ? এটা হচ্ছে গলনের লীন তাপ, বরফ থেকে জল হলো। ঠিক আছে, এই দিকে যাচ্ছে কিন্তু জল হলো, এটা গলনের লীন তাপ। এখানটা আবার বোধগম্য তাপ, এখানটা কি হলো, বাষ্পীভবনের লীন তাপ, এবং এখানটা আবার বোধগম্য তাপ। যদি উল্টো দিক থেকে ঘুরে আসতাম তাহলে এখানটা কি হতো, -110 থেকে 100-তে নামতো, এবং 100 বাষ্পটা 100 জল হতো, তাহলে ঘনীভবন হতো, উল্টো দিকে আসতো। 100 ডিগ্রি জলটা 0-তে আসতো, এটা বোধগম্য তাপ, আবার উল্টো দিকে আসতো, তাহলে কি হতো, কঠিনীভবন হতো, হয়ে আবার -10 ডিগ্রি সেন্টিগ্রেডে বরফে আসতো। ঠিক আছে, তো ফাইনালি এখানটা বোধগম্য তাপ হতো। তাহলে পুরো ব্যাপারটা আশা করি বোঝা গেল। এইটা হচ্ছে তোমার লেখচিত্রের মাধ্যমে আমরা কি করলাম, লীন তাপকে প্রকাশ করলাম। এরপর আছে সম্পৃক্ত এবং অসম্পৃক্ত বাষ্প। এটা তোমরা দ্রবণে খানিক পড়েছো। সম্পৃক্ত দ্রবণ মানে কি ছিল, কিছুটা পরিমাণ জলের মধ্যে যতটা পরিমাণ ম্যাক্সিমাম তোমার দ্রবীভূত হতে পারে, মানে একটা দ্রাবকের মধ্যে যতটা পরিমাণ দ্রাব্য থাকতে পারে সেটাই। আমি জলটাকে দ্রাবক আর চিনিটাকে দ্রাব্য ধরি, তাহলে যতটা করতে পারে, যদি পুরোটা থাকে তাহলে ধরো 1 গ্লাস জলে 2 চামচ চিনি গুলতে পারবো, তার বেশি গুলতে পারবো না। তাহলে 2 চামচ চিনিটা হচ্ছে এখানে কি বলে, সম্পৃক্ত অবস্থা। ঠিক আছে, আর অসম্পৃক্তটা কি ছিল, যতটা থাকতে পারবে তার থেকে কম থাকবে দ্রাবকে যতটা পরিমাণ দ্রাব্য থাকতে পারে তার থেকে যদি কম দেওয়া হয় তাহলে সেটা হবে অসম্পৃক্ত অবস্থা। মানে আমি যদি 1 গ্লাস জলে 1 চামচ চিনি গুলি তাহলে সেটা হচ্ছে অসম্পৃক্ত অবস্থা। আর যদি ধরো 1 গ্লাস জলে 2 চামচ চিনি ম্যাক্সিমাম গুলতে পারি, তার বেশি না গুলতে পারি, তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত অবস্থা। তাহলে 2 চামচ চিনিটা হচ্ছে সম্পৃক্ত আর 1 চামচ চিনিটা হচ্ছে অসম্পৃক্ত। তো বাষ্পর ক্ষেত্রেও ব্যাপারটা তাই, যে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় আবদ্ধ পাত্রে বা কোনো একটা অঞ্চলে সম্ভাব্য যে পরিমাণ বাষ্প থাকতে পারে সেই বাষ্পকে সম্পৃক্ত বাষ্প বলবো। ঠিক আছে, আর এই বাষ্পটা যে পরিমাণ চাপ দেবে তাকে আমরা সম্পৃক্ত বাষ্পচাপ বলবো। আর একটা কথা বলছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় একই রকমভাবে আবদ্ধ স্থানে সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ যতটা বাষ্প থাকতে পারবে যদি তার থেকে কম থাকে তাহলে কি হবে, তাকে আমরা বলবো অসম্পৃক্ত বাষ্প, এবং সেই বাষ্প যে চাপ দেবে তাকে বলবো অসম্পৃক্ত বাষ্পচাপ। তাহলে এইটাকে ধরেই আমরা শিশিরটাকে এক্সপ্লেন করতে পারবো যে শিশির জিনিসটা কি। বলছে কোনো একটা তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু, ঠিক আছে, তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা যদি সম্পৃক্ত হয়, ঠিক আছে, তাহলে তখন সেই টেম্পারেচারটাকে আমরা শিশিরাঙ্ক বলি। ঠিক আছে, তাই শিশিরাঙ্ক বোঝা গেল। শিশিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট পরিমাণ বায়ু তাতে উপস্থিত জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হবে, এটা হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক আসলে একটা টেম্পারেচার। ঠিক আছে, যে টেম্পারেচারে আমার ওই অংশের বায়ুটা কি হবে, ওতেই উপস্থিত জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে যাবে। হয়তো অসম্পৃক্ত ছিল কিন্তু টেম্পারেচারটা কমে যাওয়ার ফলে কি হলো, সেটা সম্পৃক্ত হয়ে গেল, তাহলে সেটা হয়ে যাচ্ছে তোমার শিশিরাঙ্ক। এবং শিশিরাঙ্ক থেকে যখনই আমার টেম্পারেচার নিচে নামবে তখন আমার শিশির হবে, মানে সেই অংশের জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে শিশির তৈরি করবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার শিশির। আচ্ছা, কুয়াশা ব্যাপারটা কি বলছে, যে যখন ধরো কোনো একটা অঞ্চলে রাত্রে বায়ুপ্রবাহ হবে না, ঠিক আছে, বায়ুপ্রবাহ হবে না, কারণ বায়ুপ্রবাহ হলে সমস্যাটা কি, সেখানকার বায়ুটা সরে চলে যাবে, তো ফলে জলীয় বাষ্পটাও তোমার সম্পৃক্ত হওয়ার চান্সটা পাবে না। সম্পৃক্ত হতে গেলে আমাকে স্ট্যাগ অবস্থায় থাকতে হবে, মানে এক জায়গায় আবদ্ধ অবস্থায় থাকতে হবে।
তো ধরো এরকম যখন হবে যে বায়ুপ্রবাহহীন রাতে অনেক সময় কী হবে, একটা বিস্তীর্ণ অঞ্চলের টেম্পারেচারটা খুব কমে যায়। যখনই কমে যায় তখন সেই অংশের বায়ুটা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায় এবং তখন সেই জলীয় বাষ্পটা ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয়। এই জলকণাগুলো যখন ধূলিকণা, কয়লার গুঁড়ো, ধোঁয়ার ছোটো কণা ইত্যাদিকে আশ্রয় করে বেঁচে থাকে, মানে ভেসে বেড়ায় তখন সেটাকে আমরা বলবো কুয়াশা। তাহলে কুয়াশাটা কি বললাম, কুয়াশাটা ভেসে বেড়াবে, শিশিরটা মাটিতে পড়বে। দুটোতেই কিন্তু টেম্পারেচারটাকে শিশিরাঙ্কের নিচে আসতে হবে। যখনই শিশিরাঙ্কের নিচে আসবে বাষ্পটা কী হবে, তোমার ঘনীভূত হয়ে জলে পরিণত হবে। সেই জলটা যদি ঝরে পড়ে তাহলে শিশির, যদি ভেসে বেড়ায় বাকিদেরকে আশ্রয় করে, মানে ধূলিকণা এসবকে আশ্রয় করে, তাহলে সেটা কুয়াশা। ঠিক আছে, হলো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। এই জিনিসটা সম্পূর্ণ একটা নতুন জিনিস, যেটা তোমরা এর আগে জানতে না। জলের ব্যতিক্রান্ত প্রসারণ এটা কি? ব্যতিক্রান্ত মানে ব্যতিক্রমী, ব্যতিক্রান্ত মানে হচ্ছে ব্যতিক্রমী। ব্যতিক্রমী প্রসারণ মানে কি, মানে যে কোনো কঠিন বস্তু যখন গলে তরলে পরিণত হয় তখন সেটা আয়তন বাড়ে, কিন্তু জলের ক্ষেত্রে দেখা যায় আয়তনটা কি হয়, কমে যায়। এইখানে আমরা যদি একটা গ্রাফ প্লট করি তাহলে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, এইখানে হচ্ছে তোমার এদিকটায় আমি আয়তন প্লট করছি আর এদিকটায় আমি উষ্ণতা প্লট করছি। এটা সাপোজ 0, এরপরে 1, 2, 3, 4, 5, 6, 7 এবার বাড়বে। এই 4টা আমার খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 4 ডিগ্রি সেন্টিগ্রেডটা বলছে যে ধরো কিছু একটা ছিল আয়তন, এবার বলছে কমবে। ঠিক আছে, যখনই আমি 0 থেকে টেম্পারেচার বাড়াতে শুরু করেছি তখন কি হবে, এরম করে আয়তনটা আস্তে আস্তে কমবে এবং কমতে কমতে এই 4-এ এসে আমার মিনিমাম হবে, মিনিমাম সব থেকে কম। এরপরে আবার যখন আমি টেম্পারেচার বাড়বো তখন কিন্তু এই আয়তনটা আবার আস্তে আস্তে বাড়বে। তাহলে গল্পটা কি হলো, যে আমার যখন উষ্ণতার পরিবর্তন হচ্ছে, উষ্ণতা আস্তে আস্তে বাড়াচ্ছি, তখন 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত তাপমাত্রা বাড়ালে আয়তনটা কমবে এবং তারপর বাড়বে। এই যে কমে আবার বাড়া, এইটাই হচ্ছে তোমার ব্যতিক্রান্ত প্রসারণ। বাকিদের ক্ষেত্রে কি হয়, শুরুর থেকেই বাড়তে শুরু করে, কিন্তু এর প্রথমে কমবে, 4-এ এসে মিনিমাম হবে, তারপর আবার বাড়বে। তাহলে একটা কথা তুমি দেখো যে আমরা জানি আয়তন আর ঘনত্ব ভীষণ কোরিলেটেড একটা জিনিস। ভর ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, এটা তোমরা জানো। তাহলে আয়তনের যেরকম চেঞ্জ হবে ঘনত্বের চেঞ্জটা ঠিক তার উল্টো হবে, কারণ এটা ব্যতিক্রমী ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কি হচ্ছে, যদি আমরা এখানে আয়তনের বদলে ঘনত্ব প্লট করতাম তাহলে দেখতে পেতাম, আর এখানে ওই রকমই উষ্ণতায় থাকতো যদি, তাহলে দেখতে পেতাম যে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার 1, 2, 3, 4, 5, 6, 4টা ইম্পর্টেন্ট, কী হতো, একটা নির্দিষ্ট ঘনত্ব থেকে শুরু হতো এবং এই 4 ডিগ্রিতে গিয়ে ঘনত্বটা ম্যাক্সিমাম হতো এবং 4-এর পর থেকে আবার কমতে শুরু করতো। ঠিক আছে, এই 4-এ গিয়ে আমার কী হবে, ঘনত্বটা ম্যাক্স হবে, ওর থেকে বেশি আর বাড়বে না। ঠিক আছে, এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় জলের ঘনত্ব হয় 1, যেটাকে নিয়েই আমরা কাজ করি সব সময়। তাই জন্য 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা জলের জন্য খুব ইম্পর্টেন্ট। আয়তনটা মিনিমাম হয়, ঘনত্বটা ম্যাক্সিমাম হয় এবং এই ঘনত্বটা ধরেই কিন্তু আমরা এই কাজকর্মগুলো করি। এই জলের ব্যতিক্রান্ত প্রসারণের একটা সুবিধা আছে। কীরকম সুবিধা, যখন শীত প্রধান দেশে বলছি, শীত প্রধান দেশে কি হয়, তোমার নদী, তারপর জলাশয়, এগুলো তো তোমার শীতকাল এলে তো হয়ে যাবে, জমে যাবে। এটা তো ধরো জল ভরা আছে, এটাতে তো জল আছে এবং কি হয় যে তোমার ধরো টেম্পারেচারটা নামছে, টেম্পারেচার যখনই নামবে তখনই প্রথম যে স্তরটা, সেই স্তরটা টেম্পারেচার কি করবে, ছেড়ে দেবে, টেম্পারেচার ছেড়ে দেবে এবং এটা কি হয়ে যাবে, আস্তে আস্তে ধরো আমি বলছি এটা টেম্পারেচার কমছে এবং সেটা কি হলো, টেম্পারেচার কমতে কমতে প্রথমে 1 ডিগ্রি হলো, যখন এটা 1 ডিগ্রি হলো তখন নিচের স্তরটা কি হলো, 2 হলো,
তার নিচেরটা 3 হলো, তার নিচেরটা 4 হলো। যেই 4 হয়ে গেল আর কিন্তু কিছু হবে না। বলি ইন দ্য মিন টাইম এই 1 ডিগ্রি সেন্টিগ্রেডের যে স্তরটা সেটা 0 হয়ে গেছে, বরফ হয়ে গেছে। 0 ডিগ্রি হয়ে 0 ডিগ্রি হলে বরফ হয়ে গেল, ব্যাস। যেই এটা বরফ হয়ে গেল তখন বরফ জানো তাপের কুপরিবাহী, এবং সেই জন্য কী হয়, তোমার টেম্পারেচারটা আর বেরোতে পারবে না, লক হয়ে গেল। ভিতরে যা টেম্পারেচার ছিল সেরকমই লক হয়ে গেল। পরেরটা 1 ডিগ্রি, তারপরটা 2 ডিগ্রি, তারপরটা 3 ডিগ্রি, বাকি রেস্ট অফ দ্য টেম্পারেচার 4 ডিগ্রিতে এসে কনস্ট্যান্ট হয়ে গেল, ব্যাস। আর কিন্তু জলাশয়ের টেম্পারেচার নামলো না। ফলে এই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এখানটা কী হয়ে গেল, জলই থেকে গেল। ফলে জলজ যে জীবগুলো সেগুলো কিন্তু বেঁচে থাকতে পারলো। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যতিক্রান্ত প্রসারণের একটা সুবিধা।